আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে। গত পর্বে কথা দিয়েছিলাম যে ঈদের পর্বের আমরা সমাপ্তি টানছি খুব জলদি। তারই একটি পর্বের অংশ হিসেবে আজকে আমরা ঈদের দিনের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদিও বা অনেক দেরি হয়ে গেছে, তারপরও ভাবলাম যেহেতু ঈদের কেনাকাটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, তাই ঈদের দিনটা কিভাবে কাটিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেই দিই। তো দেরি হওয়ার জন্য সবার প্রতি আগে থেকেই অনেক অনেক বেশি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই একটু এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের অ্যাকচুয়ালি মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, যে কারণে আমাদের ব্লগগুলো অনেকটাই লেট। যাই হোক, সেটা অন্য একদিন বলবো। তো আমাদের আজকের ব্লগটি শুরু হয়েছে ঈদের আগের দিনের সন্ধ্যা থেকে। সন্ধ্যার সময় আম্মু দুধ জাল দিয়ে রেখেছিল যাতে করে সকালে সেমাইটা করতে জলদি জলদি হয়ে যায়, নামাজের আগেই যেন খেয়ে বের হতে পারে। আর রাত্রেবেলা আতশবাজি ফোটাচ্ছিল আশেপাশে অনেক জায়গাতেই। তাও আমার বোন, আমার মেয়ে আর আমার ভাগ্নে ছাদে উঠেছিল সেটা দেখার জন্য, সাথে ঈদের চাঁদ দেখতে। তবে আমি উঠিনি, আমার কিছু কাজ ছিল। যাই হোক, সকালবেলা উঠেই সবাই সেমাই খেয়ে রেডি হয়ে নিচ্ছে নামাজের উদ্দেশ্যে। তো আমার মেয়ের জন্য তো আমার ফুপা একটা পাঞ্জাবি সেট নিয়ে আসছিল, কথা ছিল সেটা পরেই নামাজে যাবে। আগের দিন খুব এক্সাইটেড ছিল, কিন্তু কেন জানি ঈদের দিন সকালে উঠেই অনেক কান্নাকাটি জুড়ে দিল, একদমই যেতে চাচ্ছিল না। তো পরে আবার যখন দেখলো ওর ভাইয়েরা যাচ্ছে, মানে ওর নানা ভাইরা যাচ্ছে, তারপর ওর ভাই যাচ্ছে, তো সবাইকে দেখে পরে রাজি হয়ে গেল। তো আমিও এই জন্য সাথে করে পাঠিয়ে দিলাম যে একটা নতুন এক্সপিরিয়েন্স হোক, যখন বড় হয়ে যাবে তখন তার মসজিদে যাবে না, বা গেলেও দেখা যাবে যে সব মসজিদে তো আসলে মহিলাদের জন্য সেরকমভাবে বসার জায়গা থাকে না, তাই মেয়েদের যাওয়াও হয় না। তাই ভাবলাম এখন তো ছোটই আছে, তাই যাক, ঘুরে আসুক, একটা অন্যরকম স্মৃতি থেকে যাক জীবনে। তো এই জন্যই ওরা যাচ্ছে। আর আব্বু আজকে প্রায় 2 বছর পরে ঈদের নামাজ পড়তে বের হচ্ছে। আব্বু স্ট্রোক করার পর থেকে তো আর বাইরে বের হওয়া সম্ভব হয় না কোনো জরুরি কাজ ছাড়া বা ডক্টরের কাছে যাওয়া ছাড়া। তো এই 2 বছরের ভিতরে এই প্রথম আব্বু ঈদের নামাজ পড়তে যাচ্ছে। আজকে যেহেতু বাসায় ছেলে মানুষ আছে, আমার ভাগ্নে আছে, আমার ফুপা আছেন, তো এই জন্য বললাম যে আপনারা দুইজন সাথে করে আব্বুকে একটু নিয়েই যান, যেহেতু আব্বু এখন আগের থেকে অনেকটাই বেটার বা একটু হাঁটাচলা করতে পারে। তো মসজিদটা কাছাকাছি, তারপর আমরা রিক্সাতে করেই নিয়ে যাব, কারণ আব্বু এত দূর আসলে হেঁটে যেতে পারবেন না। এই কারণে রিক্সা আমরা আগে থেকে বলে রেখেছিলাম, আর ফুপা সবাইকে সাথে নিয়ে বের হয়ে গেলেন। এদিকে আমি বাসায় এসেই সবার প্রথম সবগুলো বিছানা সুন্দর করে গুছিয়ে নিলাম। ঈদের দিন এটাই মেন কাজ থাকে, ঘর গোছগাছ করার। আম্মু যেহেতু রান্নাবান্নার দিকটা দেখছে, আমার তো সেদিকে যাওয়ার দরকার নেই, আর আম্মু রান্নাবান্না করে ঘর গুছাতেও পারবে না। তাই আমি সকালে উঠেই সবার আগে ঘর বাড়ি সব কিছু সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপর বিছানার চাদরগুলো পাল্টে নিয়েছি, তারপর ঘরও ঝাড়ু দিয়ে ফেলেছি। তো আমাদের আসলে আজকে বাইরে থেকে তেমন কোনো গেস্ট আসবে না, আমরা সবাই ফ্যামিলি মেম্বার। আমার আপুরা আসবে, আপুর বড় ভাগ্নে, ছোট ভাগ্নেকে তো আমি আগের দিনে নিয়ে আসছি। তো এই কারণে আমরা যেহেতু নিজেরাই আজকের দিনটা পালন করব, এই কারণে আর সেরকমভাবে ঘরটাকে আহামরি কোনো কিছুই করিনি। জাস্ট বিছানার চাদরগুলো পাল্টে নিয়েছি, সব কিছু সুন্দরভাবে ঝেড়ে মুছে নিয়েছি, এই আর কি। তো অনেক কিছু দেখা যায় বের করলে আবার পরে সেগুলোকে গুছিয়ে ওঠানো, ধুয়ে নেওয়া অনেক বেশি প্যারা হয়ে যায়। আর মেহমান আসলে তখন অন্যরকম একটা সব কিছু করার তাগিদ থাকে। যেহেতু এবার আমরা সবাই ঘরের মানুষ, তাই আর খুব বেশি কিছু করিনি। গরমের মধ্যে খুব বেশি কাজ করতে ভালোও লাগছিল না। রান্না বান্নাও আম্মু আগের দিন কিছুটা করে আগিয়ে রেখেছে, কারণ জানে এতটা গরমের ভিতরে ঈদের রান্না বান্না কাজকর্ম কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো এই যে আমাদের ড্রয়িং রুমটাও আমি একদম ঝেড়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। আম্মু শুধু একদম গোছলের আগে রুমগুলো মুছে নেবে, আমি ঝাড়ু টাড়ু দিয়ে একদম ক্লিন করে রেখে দিয়েছি। আর এদিকে আম্মু সকালবেলায় গরুর মাংসটা চড়িয়ে দিয়েছে। আব্বুরা যখন আসবে তখন অবশ্য সকালে সবাই খাওয়া দাওয়া করবে, তবে সেই খাওয়া দাওয়াটা ছিল ফুপির তরফ থেকে, আর দুপুরের খাওয়া দাওয়াটা হবে আমাদের বাসায় সবার জন্য। তো এই জন্য আম্মু আস্তে ধীরে রান্নাগুলো করছিল, যেহেতু সকালের খাওয়া দাওয়ার তেমন একটা চাপ নেই।
ফুপি ওইদিকে সকালে রান্নার যা যা থাকবে সেগুলো চড়িয়ে দিয়েছে, আর এদিকে আম্মু দুপুরের জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো এখানে আম্মু পোলাও রান্না করছে, সাথে গরুর মাংস। আর রোস্টটা অবশ্য আম্মু ধুয়ে সব কিছু রেডি করে ফ্রিজে রেখে দিয়েছে, কারণ ওইটা আমার আপু এসে করবে। আর আপু রোস্টটা খুব সুন্দর করে এই কারণে আমাদের বাসার সবাই আর কি আপুর হাতে রোস্টই খেতে চেয়েছিল, তাই ওটা আমরা রেখে দিয়েছি, আপু এসে তারপর ওটা রান্না করবে। তো এই ফাঁকে আম্মু অন্যান্য রান্নাগুলো সব আগিয়ে রেখে দিচ্ছেন, যাতে করে খেতে তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই দিন এত গরম ছিল যে আপুরও বাসা থেকে বের হতে অনেক লেট হয়ে গেছে, মানে এই বের হব এই করতে করতে আপুরও শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপর একটু স্যালাইন খেয়ে শরীর একটু ভালো লেগেছে, তারপর দুপুরের দিকে আসছিলেন। তো এই জন্য আমাদের রোস্টটা রাত্রের দিকে করা হয়েছে, দুপুরের করা হয়নি। দুপুরের আগে আর কি যে খাবারগুলো রান্না করা হয়ে গিয়েছিল সেগুলো আর কি দুপুরে সবাই মিলে খেয়ে নিয়েছি। পোলাও, গরুর মাংস, তারপর খিচুড়ি ছিল সকালে। তো এগুলোই বাসার সবাই মিলে খেলাম। আর মিষ্টির মধ্যে তো ছিল আম্মু সেমাই করেছিল, তারপর আমার ফুপি আবার পায়েস করেছিলেন। তো এইগুলো মিলিয়ে আর কি খাওয়া হয়েছে। আর সন্ধ্যার জন্য তো স্পেশাল আলাদা নাস্তার ব্যবস্থা করাই আছে, সেটা সন্ধ্যার সময়ই করে নেব। কি তৈরি করব সেটা আপনাদের সাথে আমি বিস্তারিতভাবেই শেয়ার করব। তো এরপরে দেখলাম আমাদের ঘরের কাজ মোটামুটি শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আব্বুরাও চলে এসেছেন নামাজ থেকে ফিরে। আব্বুকে আসার সময়ও রিক্সা করেই নিয়ে আসা হয়েছে। এই রিক্সাটাই করেই আমরা সব সময় সব জায়গায় যাতায়াত করি, বিশেষ করে আমি আর আমার বোন অফিসে যাওয়ার ক্ষেত্রে, এবং আমি যখন মেয়েকে স্কুলে নিয়ে যাই, তো আমরা ওনার সাথেই সবসময় যাতায়াত করি। ওনাকে ফোন দিলেই চলে আসেন, আমাদের বাসার কাছাকাছিই থাকেন আর কি। তো উনি আব্বুকে দিয়ে গেলেন। এখন সবাই বাসায় এসে সকালের খাবারটা খেয়ে নেবে আর কি। তো ফুপিও এই জন্য সব কিছু একটু তাড়াহুড়া করেই করে নিয়েছে, আর আমাকে বলল যে সবাই যখন আসবে তখন আমাকে বলবে, আমি তখন সার্ভ করে দেব, না হলে আগে যদি খাবার বেড়ে রাখি ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। তো এই যে জোহা সবার আগে দৌড়ে দৌড়ে বাসায় উঠে গেছে। এখন তার সালামি পর্বের জন্য সে অপেক্ষা করছে, কে কে তাকে সালামি দিবে সেগুলো নিয়ে তার এখন ব্যাগে ভরতে হবে ব্যাংকে জমা করার জন্য। এটা ওর একটা হ্যাবিটে পরিণত হয়েছে। আসলে আমি টাকাগুলোকে কখনোই অন্য কোনো কাজে নষ্ট করতে দিই না। ওকে একটা জিনিসে আমি সবসময় মোটিভেট করেছি যে তোমাকে কেউ কোনো খুশি হয়ে কোনো গিফট দেবে, সেটা তুমি জমিয়ে রাখবে, সেটা থেকে আমি তোমার পছন্দের কিছু একটাই কিনে দেব। তো এই জন্যই দেখা যায় ওর নানা ভাই বা ওর দাদু যখনই ওকে কোনো ঈদের সালামি বা বিশেষ কোনো জন্মদিন কোনো কিছুতে ওকে কোনো কিছু গিফট করে আর কি, টাকা দেয়, সেগুলো ও সবসময় জমিয়ে রাখতে পছন্দ করে। আর ওর যেটা প্রয়োজন হয় সেটা তো আমি কেনাকাটা করেই দিই, সেটা তো এখান থেকে ভাঙার প্রয়োজন পড়ে না। আর ও টাকাটা অ্যাকচুয়ালি আগে খরচ করাটা বুঝতে চাইতো না, ভাবতো যে এটা রেখেই দিতে হবে। যখন আমি ওর আলমারিটা কিনেছিলাম তখন ওর হাত দিয়েই ওর ব্যাংকের টাকাটা বের করে ওকে দিয়েছি, যাতে ও বুঝতে পারে যে না, আমার টাকাটা জমিয়ে আমাকে কিছু একটা কিনলে যে একটা আনন্দ পাওয়া যায় সেই জিনিসটা ওর ভিতরে আসুক, যাতে করে টাকা জমিয়ে রাখার বা নষ্ট না করার এই ব্যাপারটা ওর ভিতরে চলে আসে। যেটা আমরাও ছোটোবেলা অনেক করেছি, ছোট ছোট কয়েন ব্যাংক কিনতাম, সেগুলোতে ভাঙটি টাকা বা পয়সা তখন অনেক বেশি ছিল। তো ওগুলো আমরা জমিয়ে আমাদের পছন্দের কিছু একটা কিনতাম, সারা বছর অপেক্ষা করে থাকতাম ব্যাংকগুলো কখন ভরবে। ঠিক সেই জিনিসটি আমার মেয়ের জন্য আমি করি, আমার খুবই ভালো লাগে। বিশেষ করে আমি ওর জন্য নতুন নোটগুলোকে রাখার চেষ্টা করি, তাহলে আরও বেশি ভালো লাগে। তো সবার কাছ থেকে মোটামুটি ঈদ সালামি নিয়ে নিয়েছে, এখন সব একসাথে বের করে দেখছে কত হয়েছে। তো আর তারপরে ওর আগে যেগুলো জমা ছিল সেগুলো আমি বের করে একসাথে গুছিয়ে রাখবো, সেটা অবশ্য এখন না, আমি রাতের পরে করব সবগুলো টাকা একসাথে জমিয়ে নেওয়ার পরে। আর ওর ছোট চাচি যে নতুন বউ আমাদের, ও হচ্ছে আসতে পারেনি, শরীর খুব খারাপ ছিল, এই কারণে বিকাশে করে আবার ওর জন্য সালামি পাঠিয়ে দিয়েছে। তাছাড়া ওর বড় মামাও ঠিক সেমভাবে বিকাশে করে গিফট কার্ড আকারে ওর জন্য সালামি দিয়েছিল। তো এগুলো তো আগে আমাদের সময়কার ছিল না, এখন ডিজিটাল যুগে অনেক কিছুই আপডেট হয়ে গেছে, দূরে বসেও এখন চাইলেই সবাইকে সালামি দেওয়া যায়। তো এখানে ফুপি খাবার বেড়ে দিচ্ছিল, সকালের আমাদের আজকের নাস্তায় ছিল ভুনা খিচুড়ি সাথে গরুর মাংস। তো এটা দিয়ে আজকে আমরা সকালে সবাই খেয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে প্রথমে আব্বুরা টেবিলে খেতে বসেছিল, আর আমরা পরে আর কি কাজ সেরে তারপর খেয়ে নিয়েছি।
এরপর আমি সকাল সকাল জোহাকে রেডি করে দিচ্ছি, কারণ আমরা প্রত্যেকবার যখন ঢাকায় ঈদ করি তখন ওর দাদুকে ঈদের আগে ঈদের সময় কি সকালবেলা কথা বলানোর জন্য জোহাকে আমি রেডি করে দিই, কারণ তখন ওকে সবাই দেখতে চায় ও কী পরেছে, কেমন লাগছে দেখতে। ওর চাচুরা ফোন দেয়, ওর পাপা ফোন দেয়, তো এই জন্যই আমি ওকে সকালবেলা রেডি করে দিয়েছিলাম। যদিও ও একদমই পরতে চাচ্ছিল না, গরম এত বেশি ছিল যে ওর কোনো কিছুই ড্রেস পছন্দ হচ্ছিল না। তো ভাবলাম যে এটা যেহেতু ঈদের মেইন ড্রেস, এটা পরলে কেমন লাগবে সেটা সবাইকে একটু দেখাই। তো এই জন্য একটু জোর করে ড্রেসটা ওকে কিছুক্ষণের জন্য পরিয়ে পরে অবশ্য আমি চেঞ্জ করে দিয়েছি, জাস্ট ফোন কলে কথা বলা পর্যন্তই। আর এখানে ওর কিছু গোল্ড জুয়েলারিও বের করে নিয়েছি, কারণ এগুলো অন্য সময় অ্যাকচুয়ালি ওর কখনোই পরা হয় না, জন্মের পর থেকে কখনোই এটা পরে কোথাও যাওয়া হয়নি। আর ও ছোট থেকেই দেখা যায় গয়নাগাটি এই জিনিসগুলো খুব বেশি একটা লাইক করে না, খুলে ফেলে দেয়। এই ভয়ে ওকে কোথাও পরিয়ে নিতে পারি না। তো ভাবলাম যেহেতু আজকে আমরা বাসাতেই থাকবো, তাই অন্তত জিনিসগুলো পরিয়ে একটু ছবি বা ভিডিও করে রাখি, কারণ এগুলো বড় হওয়ার পরে তো আর হাতে হবে না, তখন তো আর পরতেও পারবে না, খুব চাইলেও এগুলো পরা যাবে না। আর আমি এগুলো কখনোই ভাঙবো না, কারণ এগুলো অনেক স্পেশাল, সবারই অনেক স্মৃতি অনেক ভালোবাসা এতে জড়িয়ে আছে। আমার নানার দেওয়া আংটি, আমার ফুপির দেওয়া আংটি ছিল, তারপর আমার আব্বু দিয়েছিলেন হাতের চুড়ি দুইটা, তার সাথে ওর গলায় যে চেন লকেটটা দেখতে পেয়েছেন সেটা ওর দাদুর দেওয়া, আরও ওর 3 জোড়া কানের দুল আছে। তারপর রূপার জিনিস ছিল অনেক, ওর আরও দাদারা দিয়েছিল, ওর এক দাদু নুপুর দিয়েছিল, ওর ফুপিও হাতের খুব সুন্দর দুটো বালা দিয়ে বানিয়ে দিয়েছিল। তো এই সব জুয়েলারি আমি অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, ও কী গিফট পেয়েছিল আর কি সবার থেকে জন্মের পরে, গোল্ড এবং সিলভার জুয়েলারি মিলিয়ে। তো এই জন্য কিছু কিছু যেগুলো আমি পরাতে পেরেছি, কান ছিদ্র করা ছিল না বিধায় কানের দুলটা তো পরাতে পারিনি, বাকি জিনিসগুলোকে সব পরিয়েছিলাম। যদিও মাত্র 5 মিনিটের জন্য পরেই অস্থির হয়ে গেছে, আমি সবই আবার খুলে রেখে দিয়েছি। আর মাঝখানে আসলে আমাদের খাওয়া দাওয়া দুপুরে আরও অনেক কিছু ছিল, সেগুলো আমি শেয়ার করতে পারিনি। এত অস্থির লাগছিল গরমে যে যে যার মতো খেয়ে জাস্ট শুয়েছিলাম আর কি, খুবই খারাপ লাগছিল। আর সন্ধ্যার সময় আমি বসে গেছি ফুচকার জন্য প্রিপারেশন করতে। এগুলো গুছিয়ে নিতে আসলে অনেক সময় লেগে যায়, কারণ কাটাকাটি সব কিছু, যে আলু, তারপর ডিমটা সিদ্ধ করে নিয়ে এগুলো সব কিছু প্রিপেয়ার করতে দেখা যায় কি ঘন্টা 2-1 লেগেই যায়। তো এই জন্য আমি সকালবেলায় সব কিছু গুছিয়ে এক জায়গায় রেখেছিলাম, দুপুরবেলা এগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে, এখন শুধু মিক্স করার জন্য যা যা প্রয়োজন সেগুলো রেডি করব। তো ওই দিনটায় আসলে আমাদের সব কিছু অনেক এলোমেলোভাবে গেছে, এই জন্য যে আমার শাশুড়ি মা ওই দিনটাই অসুস্থ হয়ে গিয়েছিল। কিছুদিন আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম, ওটাতে আমি বলেছি যে আমার শাশুড়ি মা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল অনেক বেশি। তো আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, সন্ধ্যা থেকে আমরা খুব বেশি টেনশনে ছিলাম। যদিও বা উনি সন্ধ্যার পরে কিছুটা রিল্যাক্স ফিল করছিলেন, ওই সময়টাতেই আমরা নাস্তা সেরে সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম, ভেবেছিলাম যে মা হয়তো বা এখন বেটার ফিল করছে, কিন্তু আসলে সেটা না। ধীরে ধীরে রাত হওয়ার সাথে সাথে পরবর্তীতে তার অসুস্থতা অনেক বেশি বেড়ে যায়, যে কারণে আমাদের আর আসলে রাতের বেলা কারোরই ডিনার করা হয়নি। আপু না খেয়েই চলে গেছেন বাড়ির উদ্দেশ্যে রওনা হতে, তবে তিনি রাতে আর যেতে পারেননি টিকিট না পাওয়ার কারণে। 2 ভাগ্নেকে সাথে করে আপু রওনা হয়েছিল, আমি যেতে পারিনি অবশ্য, কারণ জোহাকে নিয়ে ওই রাতে টিকিট ছাড়া আসলে এভাবে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। তাছাড়া ওকে নিয়ে গেলে তো আমাকে কোথাও রেখেই হসপিটালে যেতে হবে, তো ওকে আমি একা কোথাও যে বাড়িতে রেখে যাব সেরকম কেউ ছিল না। এই জন্য ওকে সাথে করে নিয়েও যাওয়াও পসিবল হচ্ছিল না, আবার ওকে যে রেখে যাব তাতে করে ও পরে অনেক কান্নাকাটি করবে। আর বাড়িতে গেলে তো দিনে দিনে ফিরে আসা সম্ভব না, অন্তত 2-3 দিন মাকে সুস্থ করে নিয়ে আসতে একটু সময় লেগে যাবে। তো এই জন্য আপু বললো যে আমি যাই, গিয়ে মাকে আমরা ঢাকার জন্যই নিয়ে আসি, এখানে আমরা ডক্টর দেখাবো, তুমি এখানে সব কিছু রেডি করে রেখো ডক্টরের সাথে কথা বলে। তো আমি সেভাবেই আর কি ওয়েট করছিলাম যে আপুরা আসুক, আপু গিয়ে 2-3 দিন পরেই মাকে নিয়ে চলে আসছে আর কি। আর এখানে যে আমি চটপটিগুলো বানাচ্ছিলাম এটা অবশ্য ওই খবর আসার আগে, সন্ধ্যার সময়কার কথা, তখন আমরা সবাই অনেকটাই রিল্যাক্স ছিলাম যে মা এখন একটু ভালো আছে।
তো এই জন্য আর কি পরবর্তীতে যখন আপু রোস্টটা রান্না করেছিল ওই ভিডিওগুলো আর করা হয়নি, কারণ যেই সময় রান্না করা হচ্ছিল তখনই আমরা মায়ের জন্য সবার কাছে ফোন দিচ্ছিলাম যে কি হচ্ছে বা না হচ্ছে। তো অনেক ব্যস্ততার ভিতরে ওই সময়টা গেছে, যে কারণে ভিডিও করার মতো মন মানসিকতা আসলে সেই সময়টায় ছিল না। তাই অনেক কিছুই আমরা স্কিপ করে গেছি, সেজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যতটুকু আমার কাছে ওই খবরের আগ পর্যন্ত ভিডিও করা ছিল আমি ঠিক ততটুকুই শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তো চটপটি আর ফুচকা আমি দুই ধরনের জিনিসই তৈরি করেছিলাম, যেহেতু আমাদের বাসার সবার মিক্স পছন্দ। আব্বু, আম্মু, তারপর আমার ফুপা, এদের হচ্ছে চটপটিটা বেশি পছন্দ, আর আমার ভাগ্নেদের, আমার আপুর, আমাদের হচ্ছে ফুচকাটা বেশি পছন্দ। তো যেহেতু বানাতে একই জিনিসই লাগবে, তাই আমি দুই ধরনের জিনিসই আজকে তৈরি করেছি আর কি। আমরা যেটা ঘুগনিটা তৈরি করেছিলাম সেটা ঘন অবস্থায় আমি অর্ধেকটা তুলে রেখেছি ফুচকার জন্য, আর বাকি যেটুকু ছিল সেটার মধ্যে আমি আরেকটু বেশি করে পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি, যাতে করে চটপটি তৈরি করতে পারি। তারপর একে একে আমি সবগুলোকে আলাদাভাবে মিক্স করে দেন সবাইকে যার যার পছন্দ মতো সার্ভ করে দিয়েছিলাম আর কি। তো আমাদের ঈদের জিনিসগুলো আসলে এবার এত বেশি এলোমেলো ছিল যে আমি একসাথে যে গুছিয়ে একটা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া, আর আমাদের এবার গরমের জন্য খুব বেশি আইটেম সত্যি বলতে করাও হয়নি, খুব সাদামাটাভাবে আমরা এবারের ঈদটা পালন করেছিলাম। আর বাড়িতেও যাওয়া হয়নি, আপু বাসায় একা ছিলেন, তাই আপুকেও আমাদের বাসায় নিয়ে আসলাম। তো ভাবলাম যে সবাই মিলে অন্তত একটা জায়গায় থাকলে হয়তো বা একটু হলেও ভালো লাগবে, কিন্তু আমাদের আসলে মানে লাকটাই খারাপ ছিল যে ঈদের দিনটায় এমন একটা খবর যে আসবে এটা আমরা ভুলেও কল্পনা করতে পারিনি। মানুষের জীবনে বিপদগুলো আসলে এভাবেই না বলেই আসে, আমরা কখনোই সেগুলোর জন্য প্রিপেয়ার থাকি না। রাত 9টার দিকে হঠাৎ করে খবর আসে যে আমার শাশুড়ি মা সেন্সলেস হয়ে গেছেন। তো ওনার সিমটমগুলো আমরা প্রাথমিকভাবে স্ট্রোক মনে করেছিলাম, যেটা ডক্টরও অনেকটা প্রেডিক্ট করেছিলেন। তো পরবর্তীতে মার রিপোর্ট আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো এসেছে এবং এখনও তিনি ফিজিওথেরাপিস্টের আন্ডারে আছেন। এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই বেটার। সবাই দোয়া করবেন যেন মা খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলতে পারেন, সবার কাছে সেজন্য দোয়া চাচ্ছি। আমাদের লাইফে এর ভিতরেই আবার তার কিছুদিন পরে অনেক বড় একটা ট্র্যাজেডি ঘটে গেছে, যেটা অবশ্য আমি আজকে বলতে চাচ্ছি না, সেটা আমি আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র এই ব্লগটিই থাকবে, কারণ খুশির ভিতরে আসলে ঈদটা তো একটা খুশির দিন, এর ভিতরে আমি এতটা মর্মান্তিক একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছি না। আর আমি চাচ্ছি ওই সম্পূর্ণ জিনিসটা আলাদাভাবেই আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আমরা পরবর্তীতে এই দিনটাকে যদি কখনো মনে হয় যে দেখব বা দেখতে ইচ্ছা হচ্ছে জিনিসটাকে মনে করার জন্য, তখন আমরা যাতে দেখতে পারি সেই জন্য আমি ওই ব্লগটাকে আলাদাভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, কথায় কথায় আপনাদের সাথে সব কিছু কিন্তু আমি ঈদের যে দিনের শেয়ার করেই ফেলেছি। আর এখন জোহার যে সাজুগুজুটা দেখতে পাচ্ছেন, এটা জোহার ঈদের জন্য ছিল না, ঈদের বেশ কয়েকদিন পরে যখন ওর দাদু ঢাকাতে চলে এসেছেন আর কি। তো তখন হঠাৎ করে একদিন ও সাজুগুজু করতে চাচ্ছিল, আর আমরা ঈদের দিন তো কোথাও বের হতে পারিনি, ঈদের পরেও না, যেহেতু মা অসুস্থ ছিল, তাই আমরা সেভাবে আর কোথাও বের হইনি বা কোথাও ঘুরতে যাওয়ার মতো ওরকম ইচ্ছাও ছিল না। তো ভাবলাম যে ঠিক আছে, ও যেহেতু কোথাও যেতে পারেনি রেডি হয়ে, তাই বাসায় রেডি করে দিয়ে ওকে একটু ভিডিও বা ছবি করে দিই, তাতে ওর ভালো লাগবে। তো ওকে একটু সাজুগুজুও করিয়ে দিচ্ছিলাম, কিছু জুয়েলারিও পরিয়েছি, মাশাআল্লাহ খুব সুন্দরও লাগছিল জোহাকে। তো ও মেকআপ করতে খুব পছন্দ করে, যদিও বা সে জুয়েলারি আইটেম পরতে একদমই পছন্দ করে না, গলায় কানে হাতে কোনো কিছুই তার পছন্দ না। তো এই জন্য চুলে একটা ছোট্ট করে টিকলি দিয়ে দিয়েছিলাম। আর এখানে সে মেকআপ করতে তো অনেক বেশি পছন্দ, তাই আমি একটু করে দিয়ে দিয়েছিলাম যে দেখি কেমন লাগে। পরবর্তীতে সে একা একা এত বেশি করে দিয়ে ফেলেছে যে গাল একদম টকটকে লাল হয়ে গিয়েছিল। তো সে একা একাই করছে, এটা দেখতে খুব কিউট লাগছিল। আর মেকআপটা আসলে খুব ভালো ব্র্যান্ডের, যে কারণে আমি দিয়েছি, যদি নর্মাল হতো তাহলে আমি অবশ্যই ওকে দিতাম না। তাছাড়া ও সাজুগুজু করার সাথে সাথে আমি ওকে একদম সুন্দর করে ফেস ক্লিন করে দিয়েছি, খুব বেশিক্ষণ এটা মুখের মধ্যে ছিল না। আর ওর হাতে আজকে যে সিলভার চুড়িটা দেখতে পাচ্ছেন, এই চুড়িটা হচ্ছে ওর ফুপির দেওয়া। তো এটা সেই ছোটোবেলায় দিয়েছিল, তখন ওর হাত থেকে খুলে যেত, কিন্তু এখন খুব সুন্দর করে হাতে ফিট হয়, আর দেখতেও খুব সুন্দর লাগে, সাথে ঝুনঝুন শব্দ করে। তবে ওর আরেকটা দাদুর দেওয়া নূপুর
অনেকটাই এখন ছোট হয়ে গেছে, মানে একদমই আঁটো-সাঁটো। ওটা আর কিছুদিন পরে আর পরতেই পারবে না। যতদিন পড়তে পারে ভাবলাম যে এবার যদি গ্রামে যাই তাহলে ওর নূপুরটা নিয়ে যাব, কারণ গ্রামে অনেক বেবিরাই আছে, বড়রা ছোটরা, ওর অন্যান্য যে বোনেরা আছে ওরা নূপুর পরে দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমার আসলে জোহার জন্য কখনোই নিতে মনে থাকে না। তো দেখি যদি এবার মনে রাখতে পারি বাড়িতে নিয়ে যাব। এইবারই হয়তো পড়তে পারবে লাস্ট, এর পরের বছর থেকে আর ওর পায়ে হবে না। তো এখানে তার ঈদের সেই ফেভারিট ব্যাগটা নিয়ে সব কিছু নিয়ে সে সুন্দর করে পোজ দিচ্ছিল। তো বাসায় বসে সে ছবি তুলে একদম মজা পাচ্ছে না, সে যাবে এখন ছাদে। তো এই জন্যই জুতো পরে নিচ্ছে, ওর খালামণির সাথে করে নিয়ে যাবে। ওই সময়টাও এত রকমের গরম ছিল ঈদের পরেও, সপ্তাহখানেক যে কি বলবো, ঘরের বাহিরে এক পাও বের হওয়ার মতো অবস্থা ছিল না। তা আমি রাজি হচ্ছিলাম না যে ছাদে যাওয়ার কোনো দরকার নেই, তখন ও বলল যে না, আমার বোন বলছে ঠিক আছে আমি নিয়ে যাই, তোমার যেতে হবে না। তো এই জন্য ওরা দুইজন মিলেই এখন ছাদে যাবে, তবে খুব বেশিক্ষণ টিকতে পারেনি। অল্প কিছুক্ষণের ভিতরে আবার দেখলাম গরমে অস্থির হয়ে ফেরত এসেছে। তো এই যে তাদের এখন রেডি হওয়া শেষ, এখন তাদের ছাদে যাওয়ার যাত্রা শুরু। আমাদের ছাদে অবশ্য অনেক গাছ আছে, তো ওখানে যদি কোনো গাছের ছায়া থাকে সেখানে বলল যে দেখি কিছুক্ষণের জন্য একটু ছবি তোলা যায় কি না। তবে দুপুর টাইমে রোদটা তো আসলে একদম মাথার উপরে থাকে, তখন কোনো গাছের ছায়াও সেভাবে গায়ে পড়ে না। একটু যখন বিকালের দিকে হয় তখন ছায়াটা ঢলে পড়ে আর কি। আর ছাদে যাওয়ার পরে যখন দেখলো রোদে একদম নাজেহাল অবস্থা, তখন আমার মেয়েও গাছের এদিক ওদিক সব জায়গাতে ছায়া খুঁজে বেড়াচ্ছে। তো একটা ছোট্ট জামরুল গাছের নিচে একটু ছায়া ছিল, ওইখানে গিয়ে ও দাঁড়িয়ে কিছু ছবি তুলেছে। এরপর আবার ওখান থেকে ট্যাঙ্কির পিছনে একটু ছায়া ছিল, মানে যেখানে যেখানে গেলে একটু আরাম পাওয়া যায় সেখানেই যাচ্ছিল। এরপর সাথে সাথে আমার বোন আবার নামিয়ে নিয়ে আসছে, কারণ এত গরম মানে মাথা গরম হয়ে যাচ্ছিল। আর জোহার ফেসও দেখা যায় রোদে গেলে, ওর তো অ্যালার্জির প্রবলেম আছে, তো মুখ স্কিন একদম লাল র্যাশ হয়ে যায়, তো তখন ওর দেখা যায় ইচিং শুরু হয়ে যায়। তো এই কারণে ছাদ থেকে নামিয়ে ওকে নিয়ে গেছে গ্যারেজে, যে ঠিক আছে তুমি এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করো, তারপর তোমাকে বাসায় নিয়ে যাব। তো নিচেও সেরকমভাবে রোদ না থাকলে কি হবে, এত ভ্যাপসা গরম যে ওখানেও টিকা একদমই সম্ভব ছিল না। ওখান থেকে তারপরে বাসায় নিয়েই চলে আসছে। তো আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদমই ভুলবেন। আল্লাহ হাফেজ।